প্রিয় দর্শক, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের সাপ্তাহিক আয়োজন ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানে। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। দর্শক, একটি দেশের অর্থনৈতিক ব্যবস্থার যে উন্নয়ন এবং এই বিষয়ের সাথে যে প্রসঙ্গগুলো বা বিষয়গুলো বা ব্যবস্থাগুলো জড়িত, সেক্ষেত্রে একটি স্থিতিশীলতা তৈরি করা এবং আর্থিক দেশের যে অর্থের যে প্রবাহকে নিশ্চিত করা এবং সেক্ষেত্রে একটি গতিশীলতা আনয়ন করা, কর্মসংস্থান সৃষ্টি করা, সুদের হার নিয়ন্ত্রণ করা সহ আরও অর্থ সংশ্লিষ্ট বিষয়গুলোতে দেশের যে মূল যে আর্থিক প্রতিষ্ঠান, অর্থাৎ বাংলাদেশের প্রসঙ্গ ধরে বাংলাদেশ ব্যাংক যে মুদ্রা নীতি তারা প্রচলন করেছে এবং যেটি তারা এখন অনুসরণ করে আর্থিক যে উন্নয়ন কিংবা কর্মকাণ্ড তারা নিয়ন্ত্রণ অর্থাৎ পরিচালনার অর্থে নিয়ন্ত্রণ সেটি করছে। এই প্রসঙ্গটি নিয়ে আজকে আলোচনা করতে চাই। আসলে কতটা সফলতা তৈরি হলো, যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলোকে উত্তরণের উপায় কী, কিংবা এই ধারণাটি কিভাবে সকলের মধ্যে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান যে আছে সহ আরও যে ব্যবসা বাণিজ্যের সাথে যে প্রতিষ্ঠানগুলো আছে ব্যবসা বাণিজ্য কেন্দ্রিক তাদের মধ্যে এই ধারণাটি ছড়িয়ে দেওয়া, পাশাপাশি আমার এই মুদ্রানীতির মাধ্যমে আমার আর্থিক খাতে যে সুশাসন জরুরি, সেই সুশাসন কিভাবে নিশ্চিত করা যায়, জবাবদিহিতা নিশ্চিত করা যায়। কেউ কেউ বলে থাকেন যে এই মুদ্রানীতির মাধ্যমে আর্থিক খাতে ন্যায় বিচার নিশ্চিত করাও সম্ভব। সেই প্রসঙ্গগুলোকে নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই আলোচনার জন্য এমন একজন সম্মানিত আলোচককে আমন্ত্রণ জানিয়েছি, যিনি এই মুদ্রানীতি তৈরি কিংবা এটি সংশোধন, পরিমার্জন এবং প্রয়োগের সাথে জড়িত এবং দীর্ঘদিন এই প্রসঙ্গটি নিয়ে তিনি কাজ করছেন। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক গ্রেড অন ডক্টর মোহাম্মদ এজাজুল ইসলাম। আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ডক্টর এজাজুল ইসলাম, শুরুতে এই আলোচনাটা দিয়ে শুরু করতে চাই, যে আলাপটি আপনার সাথে, যে মুদ্রানীতি অর্থনীতির বিষয় এবং খুব সহজ বিষয়ও নয়, কিন্তু সাধারণ মানুষও এখন এটা বুঝতে চায় যে আসলে এটি কী, কীভাবে এটি কাজ করে। এই জায়গা থেকে আলোচনাটি আমরা একটু শুরু করি, যে একজন সাধারণ মানুষ, একজন প্রান্তিক মানুষ মুদ্রানীতি বলতে কি বুঝবে? দেশের উন্নয়নের জন্য, দেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য মূলত দুইটা নীতি প্রচলিত আছে। সারা বিশ্বে যে কোনো দেশ দুইটা নীতি ফলো করে। একটা হলো রাজস্ব নীতি, যেটা হলো সরকার তার বাজেটের মাধ্যমে একটা বছরে কী ধরনের আয় হবে, ব্যয় হবে, উৎপাদন করতে হবে, ইমপ্লিমেন্ট জেনারেট করতে হবে, সেখানে তারা ওখানে বিস্তারিত বর্ণনা করে। আরেকটা নীতি হলো, ওইটাকে সহযোগী হিসাবে বলি আমরা মুদ্রানীতি। সেই মুদ্রানীতির সোল অথরিটি হলো বাংলাদেশ ব্যাংক। তো মুদ্রানীতির মূল অবজেক্টিভ হলো যে আমাদের দেশের যে স্থিতিশীলতা আনয়ন করা। কিসের স্থিতিশীলতা? সেটা প্রথমেই হলো প্রাইস স্টেবিলিটি, যে একটা দেশের মূল্যস্ফীতি বা জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে রাখার একটা অন্যতম অবজেক্টিভ হলো মুদ্রানীতির। আরেকটা হলো, দ্বিতীয় অবজেক্টিভ হলো ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, আর্থিক খাতের স্থিতিশীলতা। এবং 3 নম্বর অবজেক্টিভ হলো যে এই যে সরকার যে রাজস্ব নীতির মাধ্যমে যে দেশের উন্নয়ন, প্রবৃদ্ধি, ইমপ্লিমেন্ট জেনারেশন করবে, সেটাকে সহায়তা করা। এক কথায় বলতে পারি যে মুদ্রানীতি এবং রাজস্ব নীতি এরা দুই ভাইয়ের মতো আর কি, এক ভাই আরেক ভাইয়ের মতো সহযোগিতা করে একটা পরিবারের সার্বিক উন্নয়নের দিকে এগিয়ে নেওয়া যায়। মানে এখানে সুসম্পর্ক রাখতে হবে। মাঝে মধ্যে একটু ঝগড়া হতে পারে। ঝগড়া বলতে সেই জন্যে যে অনেক সময় বড় ভাই যদি একটু বেঁকে বসে তার ছোট ভাইকে তারা নিয়ন্ত্রণ করতে হবে। সো দ্যাট ইজ এ সাম ওয়ান টু ওয়ান রিলেশনশিপ। এটাকে বলে কোঅর্ডিনেশনের মাধ্যমে একটা দেশের সার্বিক উন্নয়নে আমরা করতে। তো আমাদের মুদ্রানীতির যে অরিজিনাল অবজেক্টিভ, যে অবজেক্টিভ থেকে আমাদের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা, প্রাইস স্টেবিলিটি, ম্যাক্রো স্টেবিলিটি, সেইটা জিনিসটা আমরা এটা দিয়ে করি আর কি। তো একটা দেশের সার্বিক অর্থ সরবরাহ করতে হবে। এই যে প্রয়োগের জায়গাটির ক্ষেত্রে যে লক্ষ্যের কথা বললেন, যে অবজেক্টিভ নিয়ে আসলে মুদ্রানীতি প্রয়োগ করে থাকেন বা প্রয়োগ হচ্ছে, এই জায়গাতে প্রয়োগ করতে গিয়ে কোনো চ্যালেঞ্জের মধ্যে পড়ছেন কিনা? ঠিক 1 বছর আগে আপনারা দেখবেন, যখন জুলাই গণ আন্দোলনের পূর্ব মুহূর্তে দেখবেন যে দেশের কি অবস্থা ছিল। এই যে 5ই আগস্ট গভর্নমেন্ট পরিবর্তন করে নতুন গভর্নমেন্ট, যে ইন্টারিম গভর্নমেন্ট হলো, তখন আমাদের কী কী চ্যালেঞ্জগুলো ছিল যদি আমি একটু বলি আপনাকে। প্রথম চ্যালেঞ্জ দেখবেন যে মূল্যস্ফীতি ছিল, খাদ্য মূল্যস্ফীতি ছিল 14%-এর উপরে, সার্বিক মূল্যস্ফীতি ছিল প্রায় 11.5%-এর উপরে। তারপরে আমাদের দেশের রিজার্ভ, যেটা বৈদেশিক মুদ্রা রিজার্ভ, সেটা একদম তোলানিতে আসে পড়ছে প্রায় 19-20 বিলিয়নে। তারপরে দুর্নীতি, গ্লোবাল বিশ্বে সব জিনিসের দাম বৃদ্ধি পাওয়া। তো এইভাবে সার্বিক এই যে ম্যাক্রো চ্যালেঞ্জের মোকাবেলায় এই ইন্টারিম গভর্নমেন্ট
দায়িত্ব নেয় এবং এই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করার জন্য প্রথমেই আমাদের মুদ্রানীতিতে আমরা অ্যাড্রেস করেছিলাম যে প্রথমে হলো যে বিনিময় হার স্থিতিশীল রাখা, এক্সচেঞ্জ রেট, তারপরে রিজার্ভ বিল্ড আপ করা, তারপরে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা এবং ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা করা। তো এই লক্ষ্যে আমরা এই ইন্টারিম গভর্নমেন্টের আওতায় 2টা মুদ্রানীতি প্রণয়ন করতে পেরেছি স্বাধীনভাবে বলবো আমি। একটা হলো জানুয়ারিতে আমরা দিয়েছিলাম বিগত 6 মাসের অবজেক্টিভ দিয়ে, আর একটা রিসেন্টলি আমরা 31শে জুলাই এই দ্বিতীয়ার্ধে এই নতুন অর্থ বছরের FY26 এর জন্য জুলাই থেকে ডিসেম্বরের জন্য এই আমরা মুদ্রানীতি প্রণয়ন করেছি। এখানে আগের একটু অ্যাসেসমেন্ট যদি আমি বলি যে আমাদের যে 14% খাদ্য মূল্যস্ফীতি ছিল সেটা কমে এখন 7.5 নেমেছে, অধিকাংশগুলি সিঙ্গেল ডিজিটে চলে আসছে এবং সার্বিক মূল্যস্ফীতি যেটা 11.5 ছিল সেটা জুন শেষে এটা 8, 8.5-এর কাছাকাছি চলে আসছে। আমরা আশা করছি এটা আরও মানে কমে যাবে আর কি সামনে। তারপরে রিজার্ভ দেখবেন যে 19-20 বিলিয়ন ছিল সেটা এখন 30 ক্রস করেছে। আবার এক্সচেঞ্জ রেট দেখবেন খুবই অস্থিরতা ছিল, এক্সচেঞ্জ রেট 110 থেকে জাম করে 116, 22, 28 পর্যন্ত উঠেছিল। সেটাকে শক্ত হাতে এবং মুদ্রানীতির মাধ্যমে ইন্টারেস্ট রেটটাকে স্টেবল করে টাইট রেখে মানে করে এক্সচেঞ্জ রেটটা এখন দেখবেন স্টেবল হয়েছে 121, 22, 23-এর মধ্যে ঘোরাঘুরি করছে, 22-এর মধ্যেই থাকছে অধিকাংশ। তার মানে কি হলো আমাদের এই যে স্থিতিশীলতা, একটা হলো মূল্যস্ফীতি স্থিতিশীলতা, একই সঙ্গে এক্সচেঞ্জ রেট স্থিতিশীলতা, একই সঙ্গে রিজার্ভ বিল্ড আপ করা, একই সঙ্গে আবার ব্যাংকিং খাতের যে দুর্নীতি, উচ্চ এনপিএল। ডক্টর এজাজুল ইসলাম, আপনি বলছিলেন যে আসলে অনেকগুলো উদ্দেশ্য নিয়েই কিন্তু মুদ্রানীতি কাজ করছে এবং ব্যাংকিং প্রসঙ্গে বিগত বছরে যে অব্যবস্থাপনা, সুশাসনের ঘাটতি, জবাবদিহিতার যে অনুপস্থিতিগুলো আমরা দেখেছি, সেখানে মুদ্রানীতি কতটা সফল হতে পারছে এই প্রশ্নটি আপনার কাছে আমি রেখে গেলাম। বিরতি থেকে ফিরে এসে আমরা শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। নিচ্ছি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানে। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। মুদ্রানীতি, ধারণা, প্রয়োগ ও অর্জন, এই বিষয়টি নিয়ে আলোচনা। সম্মানিত আলোচক হিসাবে আছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ডক্টর এজাজুল ইসলাম। এজাজুল ইসলাম ভাই, যে প্রশ্নটি রেখে যাওয়া, আসলে ব্যাংকিং সেক্টরে যে অব্যবস্থাপনা আমরা গত 15 বছর ধরে লক্ষ্য করেছি, সেই জায়গায় কতটুকু সুশাসন নিশ্চিত করা সম্ভব হয়েছে মুদ্রানীতির মাধ্যমে? সুশাসন ব্যাংক চলে বিশ্বাসের উপরে, এটা গুড গভর্নেন্স আমরা বলি, এবং সেন্ট্রাল ব্যাংকের যে স্বায়ত্ত শাসন, ইন্ডিপেন্ডেন্স এবং স্বাধীনভাবে যদি কোনো সিদ্ধান্ত নিতে পারে তার উপর অনেকটা নির্ভর করে। তো বিগত সরকারের আমলে আমরা স্বাধীনভাবে খুব একটা কাজ আমাদের গভর্নর মহোদয় গ্রহণ করতে পারেনি। তো বিগত সরকার যখন পতন হয়, ইন্টারিম গভর্নমেন্ট আসার পর আমাদের যে বর্তমান গভর্নর এসেই দেখেন যে সমস্ত ব্যাংক, বিশেষ করে 12-13টা ব্যাংক, যে সমস্ত ব্যাংক দুর্নীতি মানে করেছে সেটার বোর্ডগুলা কিন্তু উনি ভেঙে দিয়েছেন। বোর্ডগুলা ভেঙে দিয়ে এবং নতুন করে বোর্ড স্ট্রাকচার করা হয়েছে। দিস ইজ দ্য ফার্স্ট পয়েন্ট টু রিস্টোর কনফিডেন্স এবং রিস্ট্রাকচারিং ব্যাংকিং বোর্ড এবং কমার্শিয়াল ব্যাংকের যে সমস্ত ব্যাংকের খুবই খারাপ অবস্থা ছিল সমস্ত ব্যাংক বোর্ডগুলো ভেঙে দিয়ে ওখানে নতুন করে স্ট্রাকচার করা হয়। তারপরে তাদেরকে খুব ক্লোজ মনিটর করা হয়, তাদেরকে ওই বোর্ডকে স্বাধীনতা দেওয়া হয় যে যেন ব্যাংকের মালিকগণ যেন স্বাধীনভাবে যারা ব্যাংক পরিচালনা করবে তারা যেন ভালোভাবে করতে পারে, যেন ডিস্টার্বেন্স না করে, অবৈধভাবে যেন বেনামি লোন না বের করতে পারে। এইটা শুরুতে ছিল আর কি। তারপরে আমাদের 10-11টা ব্যাংকে খুব ক্লোজলি মনিটর করা হয় এবং একই সঙ্গে তাদের অ্যাসেট কোয়ালিটি রিভিউ করা হচ্ছে এবং সেগুলোকে যে সমস্ত ব্যাংক তাদের আসলে এখন কতটুকু তার সম্পদ আছে, কতটুকু তার মানে রিকভারি করতে পারবে, সেগুলো অ্যাসেসমেন্ট করে এখন মার্জার একুইজিশন একটা অর্ডিন্যান্স অলরেডি আপনারা দেখছেন জারি করা হয়েছে আর কি। তো এইটাও একটা বড় অর্জন যে এই ব্যাংকগুলোকে সিস্টেমের মধ্যে এনে এখন যে সমস্ত ব্যাংক আমরা ওই যে অ্যাসেট কোয়ালিটি রিভিউর মাধ্যমে এবং মার্জার একুইজিশন পলিসির মাধ্যমে পড়ে তাদেরকে মার্জার একুইজিশন জোর করে করা যাবে না, যে সমস্ত ব্যাংক মানে উইলিংলি করতে চায় তাদের করা এবং তাদেরকে একটা সুযোগ দেওয়া হবে এবং তারা এর আওতায় হবে। তাতে কি হয়েছে, এই যে মানে বাংলাদেশ ব্যাংক স্বাধীনভাবে যে পলিসিটা প্রয়োগ করলো তাতে অনেক ব্যাংক কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। আপনি ইতিমধ্যে মানে শুনে অবাক হবেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ যেটা বড় ব্যাংক সেটা কিন্তু ঘুরে দাঁড়িয়েছে আর কি। এবং প্রথম শুরুতে বাংলাদেশ ব্যাংক থেকে তারা কিছু বড় করেছিল লিকুইডিটি সাপোর্ট, সেটা তারা ফেরত দিয়েছে আর কি। এবং ইউসিবি তখন কিন্তু তারা ভালো, ইসলাম ব্যাংক আরও কয়েকটি ব্যাংক ভালো অবস্থানে, এবং ইউসিবি কিন্তু তারা বাংলাদেশ ব্যাংকের সাপোর্ট নিয়েছিল, পরে তারা নিজেরা ঘুরে দাঁড়িয়েছে। তার এই
5-6টা ব্যাংকের মধ্যে এই 2টা ব্যাংক কিন্তু খুবই ভালো করেছে। আপনারা গভর্নর মহোদয়ের বক্তব্য শুনে থাকবেন যে তারা কিন্তু এই যে বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন্স অনুসারে সুশাসন প্রতিষ্ঠা করতে পেরেছে, সামনে কিন্তু আরো পাবে যদি এইভাবে স্বাধীনভাবে কাজ করতে পারে। ডক্টর এজাজুল ইসলাম, আরেকটি আপনার আলোচনার সূত্র ধরে এই প্রসঙ্গটা আমরা একটু শুনে নিই আপনার কাছ থেকে, একটা গঠনমূলক বিশ্লেষণ। সেটা আমরা বিভিন্ন সময় মুদ্রানীতি বলুন অথবা ব্যাংকগুলোর ক্ষেত্রে আপনি যথার্থই বলেছেন, সুশাসন পরিচালনার ক্ষেত্রে ব্যাংকের যারা ওনার থাকেন বা মালিক থাকেন বা ডিরেক্টর থাকেন, তাদের এক ধরনের সিন্ডিকেট অথবা তাদের এক ধরনের অন্যায় হস্তক্ষেপ এখানে থাকে, অযাচিত একটা হস্তক্ষেপ থাকে। তার পরিবর্তন এটা ভবিষ্যতে স্থায়ী হবে কিনা, এই জায়গাটা একটু শুনতে চাই। সুশাসন, ব্যাংকের সুশাসন এবং কতগুলা জিনিসের উপর নির্ভর করে, যেমন ইনস্টিটিউশনাল কতগুলা নর্ম আছে আর কি। যেমন একটা হলো বাংলাদেশ ব্যাংক যে রেগুলেটরি বডি, এবং কিসের রেগুলেটরি, ব্যাংক এবং নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের। এখন এই প্রথমে বাংলাদেশ ব্যাংকের একটা ইন্ডিপেন্ডেন্স থাকতে হবে এবং সে স্বাধীনভাবে যেন রুলস রেগুলেশনগুলো প্রয়োগ করতে পারে। 2 নম্বর, যে ব্যাংক কোম্পানি অ্যাক্ট, যে তার ধারণা বা যে নিয়ম আছে সেই নিয়মটাকে যাতে ফলো করতে পারে সেইটা ইনশিওর করতে হবে। আপনি আইন করলেন একটা, কিন্তু বাস্তবে প্রয়োগ করতে পারেন না, তাহলে হবে না আর কি। যেমন ইন্টারিম গভর্নমেন্ট অনেকগুলো রিফর্ম হাতে নিয়েছে, বিশেষ করে আর্থিক খাতের জন্য অনেকগুলো রিফর্ম হাতে নেওয়া হয়েছে আর কি। আমাদের এই যে শুরুর দিকে আলোচনা আপনি বলছিলেন যে আসলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং যুক্তিসঙ্গত মূল্যের যে স্থিতিশীলতা, এই জায়গাতে আমরা একটা অর্জন দেখছি, একটা অর্জন তৈরি হয়েছে। আবার মানুষের বা ভোক্তা পর্যায়ের বা গ্রাহক পর্যায়ের প্রতিক্রিয়া বলুন এবং প্রশ্ন আকারে যে প্রতিক্রিয়া, সেটি হচ্ছে এটি কতদিন ধরে রাখা সম্ভব হবে অথবা সামনের দিকে অবস্থা কি যাবে বৈশ্বিক পরিস্থিতি চিন্তা করে। এই বিষয়ে কি বলবেন? বৈশ্বিক পরিস্থিতি চিন্তা করে আসলে আমাদের এই অর্জনটা কোন দিকে ধাবিত হতে পারে? এই যে অর্জন, মূল্যস্ফীতি যে কমা শুরু করছে, এটা কমে থাকবে, এইটা অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে। প্রথম যে ফ্যাক্টরটা সেটা হলো ডোমেস্টিক প্রোডাকশন। আমাদের ডোমেস্টিক ইকোনমিক অ্যাক্টিভিটি, প্রোডাকশন। দেখেন আমাদের ইকোনমিটা অনেকটাই কিন্তু অনেক সময় বন্যা, খরা দ্বারা তাড়িত হয়, এবং আমাদের যে ক্রপ, বিশেষ করে বড়, আমন, আউশ, গত বছর এই সময় দেখবেন আউশ, আমন অনেক ক্ষতি হয়ে গেছে এবং হাওড় অঞ্চলে প্রচুর ধান নষ্ট হয়ে গেছে। এবার কিন্তু হয়নি, এবং আমাদের উত্তরাঞ্চলে যেখানে ধান উৎপাদন হয় সেখানে সুন্দর হয়েছে আর কি। তো এই ডোমেস্টিক প্রোডাকশনটা যদি বন্যা খরার কারণে যদি এফেক্টেড না হয়, যদি নর্মালি যে প্রোডাকশন, তাহলে কিন্তু একটা ডোমেস্টিক সাইডে। 2 নম্বর হলো গ্লোবাল সাইডে। দেখেন গ্লোবালি কিন্তু অনেক কমোডিটি আমরা ইম্পোর্ট করে থাকি, অয়েল, ফার্টিলাইজার, ইলেকট্রিসিটি এবং হুইট এবং নিত্য প্রয়োজনীয় জিনিস আমরা করি। তো গ্লোবাল আউটলুকটা কি? এবার IMF-এর যে একটা প্রতিবেদন তৈরি হয়েছে, ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক, সেখানে বলা হচ্ছে যে আগামী 1-1.5 বছরে জিনিসপত্রের দাম বাড়বে না। ইতিমধ্যে কিন্তু অয়েলের দাম 80 টাকা পার ব্যারেল ছিল, $80, সেটা কমে এখন $65 আসছে। তো গ্লোবাল ফ্রন্টে কিন্তু আমাদের অয়েল, ফার্টিলাইজার, সয়াবিন, যে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কিন্তু আউটলুকটা বলতেছে যে ফ্ল্যাট থাকবে আর কি। এবং আরও একটা সুবিধা হলো যে আমাদের যে গ্লোবাল যদি দাম না বাড়ে, ডোমেস্টিক যদি উৎপাদন ঠিক থাকে আর এক্সচেঞ্জ রেট স্টেবল করতে পেরেছি আমরা, তাহলে ইম্পোর্টেড জিনিসের দাম আর বাড়বে না আর কি। তো আমি আশা করতেছি স্থিতিশীলতা, এক্সচেঞ্জ রেটের স্থিতিশীলতা, একই সঙ্গে বৈশ্বিক আউটলুকটা যেটা বলা হচ্ছে সেটা যদি কোনো মেজর কোনো ডিস্টার্ব না হয়, তাহলে ডোমেস্টিক আউটপুট হলে তাহলে আমাদের ইনফ্লেশনটা স্থিতিশীলতার দিকে চলে যাবে আর কি। এটা হলো আমাদের আগাম, মানে এটা আপনার বিশ্লেষণ বা আপনার এটাই প্রেডিকশন, এটাই প্রেডিকশন। এবং এই জায়গাতে আমরা আরেকটা বিরতিতে যাচ্ছি ডক্টর এজাজুল ইসলাম, কিন্তু আরেকটি প্রশ্ন, এটি একটু আপনার কাছ থেকে আলাদা করে সময় নিয়ে আমরা শুনতে চাই, কোনো বিরতির পরে আমরা শুনবো, যে সেটা হচ্ছে আমাদের দেশে মুদ্রানীতি অথবা আর্থিক কোনো পলিসি তৈরি করার ক্ষেত্রে এই অভিযোগটা দীর্ঘদিন ধরে আমরা শুনছি যে আসলে, আমি কোনো প্রতিষ্ঠানের নাম বলছি না, বিদেশি যে প্রতিষ্ঠান যারা বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন কাজে যারা ডোনেট করে বা আর্থিক সহযোগিতা করে, তাদের প্রেসক্রিপশন অনুযায়ী আমাদের এই নীতিগুলো তৈরি করতে হয়, এরকম একটা অভিযোগ আছে। আপনি তো এটা নিয়ে কাজ করেন, কাজ করতে গিয়ে কি বাস্তবতা আপনি মুখোমুখি হতে হয়, সেই প্রশ্নটি আপনার কাছে রেখে গেলাম। বিরতি থেকে ফিরে এসে শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত ইসলাম ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানে। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। মুদ্রানীতি প্রয়োগ এবং এর ধারণা এবং একই সাথে কি অর্জন হলো সেই বিষয়টি নিয়ে আলোচনা করছি। সম্মানিত আলোচক হিসেবে আছেন ডক্টর এজাজুল ইসলাম। ডক্টর এজাজুল ইসলাম, যে প্রশ্নটি রেখে যাওয়া, আসলে এই মুদ্রানীতি অথবা কোনো আর্থিক নীতি প্রণয়ন করতে গিয়ে এই অভিযোগটা আমরা বিভিন্ন সময় শুনি যে বাইরের বিভিন্ন যে ডোনেট যে প্রতিষ্ঠান বা ডোনার যারা আছে তাদের চাপিয়ে দেওয়া প্রেসক্রিপশন অনুযায়ী নাকি বাংলাদেশকে করতে, এরকম একটা অভিযোগ আছে। নানা ধরনের বিভ্রান্তকর আলোচনা আছে। আপনি তো এটা নিয়ে কাজ করেন, আপনি কি বাস্তবতার মুখোমুখি হন? উন্নয়ন সহযোগী সংস্থা যেমন ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ADB, AIIB, এরকম আমাদের অনেকগুলো পার্টনার আছে এবং ক্রেডিট এজেন্সি আছে,
আমাদেরকে মনিটর করে, মুডিস অ্যান্ড রেটিং এজেন্সি আছে। তো দেখবেন যে আমরা এদের বিশেষ করে IMF-এর আমরা একটা প্রোগ্রামের মধ্যে আছি আর কি, আমাদের এটা ইয়ে করে। তো এটা মানে পত্রপত্রিকা বা বিভিন্ন মহলে আলোচনা আছে যে ডোনর এজেন্সিরা আমাদেরকে আমাদের যে নীতি চাপিয়ে দেয়। আমার কাছে মনে হয়নি তারা চাপিয়ে দেয় আর কি। আসলে এই বিশেষ করে এই বছরে আমাদের এই যে বর্তমান যে গভর্নর মহোদয় এসেছেন, এনার মাধ্যমে আমরা যে স্বাধীনভাবে কিন্তু আমরা নেগোশিয়েট করতে পেরেছি আর কি। এবং অনেক সময় দেখবেন যে এই যে রিসেন্টলি যেমন আমাদের মুদ্রা IMF আমাদের মুদ্রা ছাড় করতে একটু দেরি করেছে। এর কারণটা কি? এর কারণ অনেকে বলছিল যে হয়তো তাদের সঙ্গে বোনাবনি হচ্ছে, এরকম না। আসলে নেগোসিয়েশনের পর্যায়ে ওনারা এক ধরনের চাচ্ছে, আমরা চাচ্ছি এরকম। এখন আমাদের দেশের পরিস্থিতি আমরা ভালো বুঝি। IMF তার একটা নিজস্ব সেট রুল আছে আর কি, হ্যাঁ। তো ওই সেট রুলের মধ্যে তারপরে আমি মোটা দাগে যেটা বলতে চাই, চাপিয়ে দেয় না তারা আমাদের সঙ্গে ডিসকাস করে আলোচনা করে আমরা আবার আর তারা আমাদের কান্ট্রিজ পার্সপেক্টিভটা তাদের লেন্সে বুঝতে চায়। কিন্তু আমাদের দায়িত্ব হলো আমাদের কন্ডিশনটাকে তাদেরকে বুঝানো এবং এইভাবে হবে। তা আমরা স্বাধীনভাবে এই মুদ্রানীতিটা প্রচলন করতে পেরেছি উইদাউট হ্যাম্পারিং বা উইদাউট চাপিয়ে দেওয়া বা ওয়ার্ল্ড ব্যাংক IMF যে বলছে তা না। কিন্তু আসলে ওই পত্রপত্রিকা অনেক সময় এটা অন্যভাবে আলোচনা করে যে ওরা হয়তো কন্ডিশন দিয়েছে, কারণ বিজনেস কমিউনিটি মনে করে যে একটু সুদের হার বাড়লে তাদের একটু কস্ট অফ ফান্ড বেশি বাড়ে যাবে, এটা স্বাভাবিক। কিন্তু তার চেয়ে বড় কস্ট অফ ফান্ড হলো মূল্যস্ফীতি যদি বেশি থাকে দেশে, তাহলে অনেক বৃহত্তর জনগোষ্ঠী কিন্তু সাফারার হয়। হ্যাঁ, তো ওইটা বেশি বড় না, এটা বড় আছে। কিন্তু ওইটা আমরা চিন্তা করি, গ্লোবাল পার্সপেক্টিভ আমরা চিন্তা করি। মূল্যস্ফীতি অবশ্যই 5 বা 6 নিচে আসা উচিত। এবং এই জায়গাতে মুদ্রানীতির প্রসঙ্গদের একটা বড় জায়গা হলো কর্মসংস্থান সৃষ্টি করা, নতুন নতুন কর্মের জায়গাগুলোর উদ্বোধনের জায়গাটি বা উন্মোচনের জায়গা, অন্বেষণের জায়গাটি তৈরি করা, পাশাপাশি বিনিয়োগের একটি প্রসঙ্গ নিয়েও আপনারা বিভিন্ন ধরনের উদ্যোগ বা আলোচনা করে থাকেন। এই দুইটি প্রসঙ্গে একসাথে শুনতে চাই, বিশেষ করে এখন যারা বেকার আছে বা চাকরির বাজারে নতুন করে যারা প্রবেশ করলো, তারা তো চাকরির বা কর্মসংস্থানের সুযোগ কতটুকু হবে, এই প্রশ্নের উত্তরই তারা জানতে চায়। বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতির একটা মূল অবজেক্টিভও হচ্ছে যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি যাতে এমপ্লয়মেন্ট জেনারেশন হয়, সেই ধরনের প্রোডাক্টিভ সেক্টরে যেন ঋণ প্রবাহ হয় কম করেছে, সেটাও কিন্তু আমাদের একটা লক্ষ্য আর কি। যার জন্য অনেকগুলো রিফাইন্যান্স স্কিম চালু আছে, SME, এগ্রিকালচার, এই সমস্ত মানে প্রোগ্রামগুলো খুবই মানে কম সুদের হারে যাতে নিতে পারে সেন্ট্রাল ব্যাংক থেকে, কমার্শিয়াল ব্যাংক দেন এন্টারপ্রেনিউর, সেই জিনিসগুলো কিন্তু অ্যাড্রেস করা হচ্ছে আর কি। আমরা আশা করি মূল্যস্ফীতির কমে আসলে সুদের হার কমে যাবে, বিনিয়োগও বাড়ে যাবে আশা করছি। উদ্যোক্তা হওয়ার যে প্রসঙ্গ অথবা আগ্রহ এবং সেক্ষেত্রে যে সহযোগিতার কথা বললেন, বিশেষ করে আর্থিক সহযোগিতা বাংলাদেশ ব্যাংক বা অন্যান্য ব্যাংকগুলো থেকে, সেক্ষেত্রে তরুণদের মধ্যে থেকে আগ্রহের জায়গাটা কেমন দেখছেন? তরুণদের মধ্যে আগ্রহ অনেক ছাড়া পাচ্ছি আমরা। তো স্টার্ট আপ ক্যাপিটালটা যখন চালু হবে বা সার্কুলার ইতিমধ্যে হয়ে গেছে, তো এই সার্কুলারের মাধ্যমে তরুণরা এখন তারা দেখবে ব্যাংকের সঙ্গে যোগাযোগ করবে, আমরা অনেক সাড়া পাচ্ছি। এই ইন্টারমিউ গভর্নমেন্টের আমার এটা শুরু হলো, তো আমরা আশা করছি অল্প সময়ের মধ্যে একটা ভালো ফল পাবো আমরা, এবং তরুণরা এটা ইউজ করে তারা নিজেরাই নিয়োজিত হতে পারবে। মানে কোনো পরিবর্তন বা সংস্কারের প্রয়োজন মনে করছেন যে মুদ্রানীতি এখন চলছে, যেটা সর্বশেষ আপনি তৈরি করলেন? বা না, আমরা সর্বশেষ যেটা দেশি মুদ্রানীতি এটা ওয়েল অ্যাড্রেস করা হয়েছে। আমরা ইনফ্লেশন যদি দ্রুত কমে আসে, হয়তো মিড রিভিউ আমরা করে হয়তো পলিসির একটা কমাতে পারি, এটা ডিপেন্ডস অন দ্য ইনফ্লেশন, 7-এর নিচে আসলে আমরা এটা কমিয়ে দেবো আর এইটা বলা হচ্ছে। মানে এই জায়গাতে আরেকটি প্রশ্ন, যেহেতু আপনি এটা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন, মানে আমার জানার জায়গা এবং দর্শকও জেনে সমৃদ্ধ হবে, সেটি হচ্ছে যে মুদ্রানীতির প্রচলনের ক্ষেত্রে বাংলাদেশ কি কোনো দেশকে অনুসরণ করে? ওইরকম পার্টিকুলার কোনো দেশকে আমরা ফলো করি না। আমরা তো ডেভেলপিং ইকোনমি, এমার্জিং ডেভেলপমেন্ট ইকোনমি, তো এরকম এমার্জিং ডেভেলপমেন্ট ইকোনমিগুলোকে আমরা ওরা কী ধরনের মুদ্রানীতি নেয়, এখন আমরা তো US-এর মুদ্রানীতি ফলো করলে তো হবে না, ইউরোপিয়ান ইউনিয়ন করলে হবে না। তো আমাদের ইমার্জিং ডেভেলপমেন্ট ইকোনমিক্স যেগুলা তাদেরকে আমরা করি। তো আমাদের দেশের গ্লোবাল পার্সপেক্টিভে, আমাদের ম্যাক্রো পার্সপেক্টিভে, আমাদের ম্যাক্রো স্থিতিশীলতার জন্য যে ধরনের পলিসি নেওয়া দরকার সেই পলিসিগুলো আমরা নেই আর কি। মানে সেই বিষয়গুলো কি আপনারা বিবেচনায় নেন? তখন এই বিষয়গুলো অনেক সময় অনেক কান্ট্রির সঙ্গে ম্যাচিং হয়ে যায় আমাদের আর কি। পাকিস্তানের সঙ্গে অনেক সময় মিলে যায়, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার সঙ্গে মিলে যায়, অনেক সময় আবার মিলে না। হ্যাঁ, বিশেষ করে যেমন ইনফ্লেশনের যে ম্যানেজমেন্টটা আমরা ইন্ডিয়ার সঙ্গে অনেক সময় মিলে যায় আমাদের। তারা এটা তো আমরা ওদেরকে ফলো করছি কেউ বলা ঠিক না আর কি, কারণ ওদের ইনস্ট্রুমেন্ট আলাদা, আমাদের ইনস্ট্রুমেন্ট আলাদা। মানিটারি টার্গেটিং থেকে আমরা ইন্টারেস্ট টার্গেটিংয়ে গেছি, একটা পরিবর্তন হয়েছে। কিন্তু ইন্ডিয়া কিন্তু ইন্টারেস্ট টার্গেটিং থেকে আরও ধাপ এগিয়ে তারা ইনফ্লেশন টার্গেটিংয়ে গেছে আর কি। তো ওদের ভবিষ্যতে আমরা হয়তো ওইদিকে যাবো। এটা একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড ফ্রেমওয়ার্ক। যে সমস্ত দেশ উন্নত করছে যে একদিকে মানে এক জায়গায় থেমে থাকে না আর কি, ঠিক আছে। তো ওইগুলো হলো একটা রেগুলেটরি
মানে কাঠামোগত পরিবর্তন। এবং কাঠামোগত পরিবর্তন এটা নির্ভর করতেছে দেশের উন্নয়নের উপরে। যেমন উদাহরণ দেয়, আমাদের ইকোনমির সাইজ কত এখন $460, আমাদের অদূর ভবিষ্যতে আমাদের একটা টার্গেট হলো $1000 যাবে ইকোনমি 2030 সাল বা 40 সাল নাগাদ। তখন কিন্তু আরো অর্থনৈতিক ডিমান্ড বাড়বে, এর পরিধি বাড়বে, তখন কিন্তু এই কাঠামো দিয়ে আমি চালাতে পারবো, তখন আরো আমাকে ফ্লেক্সিবলে যাইতে হবে, মানে আরো মার্কেট ওরিয়েন্টেড যাইতে হবে আর কি, মানে কাঠামোগত সংস্কার বা পরিধি বাড়াতে হবে। তো সেইটার ডাইনামিক কনসেপ্ট, এটা কোনো স্ট্যাটিক কনসেপ্ট না, অলওয়েজ এটা চেঞ্জেবল, ডিপেন্ডস অন ম্যাক্রো স্টেবিলিটি। যে দেশ এটা গ্রহণ করে থাকে সেই দেশের বাস্তবতা, তার আকাঙ্ক্ষা, তার অর্থনৈতিক অবস্থা বিচার বিবেচনা করে এটা গ্রহণ করতে হয়, এবং তাই করি আমরা। আপনারা তাই করেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর মোহাম্মদ এজাজুল ইসলাম, আজকের আলোচনায় সময় দেওয়ার জন্য এবং চমৎকার বিশ্লেষণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের মতো ইসলাম ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।